দেখো তো রাজবৈদ্য, এই রাজামশাই ভাঙবে তবু মচকাবে না। এই রানীমার দিনকে দিন এত পাগলামি করে চলেছে, তারপরও রানীমাকে কোনোভাবেই বন্দি করতে রাজি নয়। আর তাছাড়া আমরা এভাবে আর কতদিন অপেক্ষা করব বলুন তো? রাজামশাই ভাঙবেন তবুও মচকাবে না, ওনার রানীর এই অবস্থা। তারপরে উনি রাজ্যের হিসাব থেকে শুরু করে রাজ্য পরিচালনার সব রকম কাজ সঠিকভাবেই করে চলেছে। আমরা কোনোভাবেই কিছু হাতাতেও পারছি না। আর এভাবে কিভাবে চলতে পারে বলুন তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আর আমি তো আপনার কথা মতো রানীমাকে ভুলভাল ওষুধ দিয়ে দিনের পর দিনই চলেছি। রানীমা ধীরে ধীরে অনেক বেশি পাগলামো শুরু করেছে। বুঝতে পারছেন না আপনি? সত্যি হাসালেন। মেয়েটাকে তো আগে থেকে নিজের করে নিয়েছেন, এখন আবার আপনাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। বেশ বেশ, তাহলে তাই হবে। কি গো গিন্নি, তুমি চুপ করে আছো কেন? বলো, কথাগুলো বলতে শুরু করো। আসলে আমরা এসেছিলাম জুইয়ের ব্যাপারে কথা বলতে। আর আপনি মনে হয় এটা খুব ভালো করেই জানেন যে আমাদের জুই রাজুকে ভীষণ পছন্দ করে। আর শুধুমাত্র পছন্দই করে না, ওকে ভালোবাসে। আর তাই আমরা চাইছি যে রাজুর সাথে জুইয়ের বিয়েটা পাকাপাকি করতে। কি বলছেন কি? রাজুর সাথে জুইয়ের বিয়ে দিতে চান আপনারা? এ যে আমার রাজুর জন্য পরম সৌভাগ্যের। আপনাদের মতো মানুষের মেয়ের সাথে আমার রাজুর বিয়ে হবে মানে সত্যি তো এটা বড় ভাগ্যের ব্যাপার মোড়ল মশাই। তবে মোড়ল মশাই, এভাবে শুধু মুখে কথা বললে তো আর হবে না। দাঁড়ান, আমি এখনই আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। না না কাকি, আমি থাকতে তুমি কেন এগুলো করবে? আমি এক্ষুনি যাচ্ছি। আজ আমি তোমাদের তিনজনের জন্য নিজের হাতে জলখাবার প্রস্তুত করে নিয়ে আসব। এ কথা বলে জুই ঘরের ভেতরে চলে যায়। আপনাদের সত্যি জুয়ের সাথে রাজুর বিয়ে দিতে কোনো আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। আর তাছাড়া রাজু আর জুই তো দুজন দুজনকে ছোট থেকে চেনে জানে। ওদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। তাই ওদের চার হাত এক করে দিতে পারলে ওরা অনেক সুখে থাকবে। কিন্তু আমার মনে হয় একবার রাজুর সাথে কথা বলে নেওয়াটা দরকার ছিল। কি বলেন কি? রাজুর সাথে আর কিছু বলতে হবে না, কারণ আমিও জানি রাজু মনে মনে জুইকে হয়তো পছন্দই করে। তাহলে তো সেই কথাই রইল, আমরা একটা ভালো দিনক্ষণ দেখে জুই আর রাজুর বিয়েটা সেরে ফেলবো। এরপর জুই কিছু জল খাবার নিয়ে সেখানে এসে হাজির হয়। এই যে তোমাদের সবার জন্য জলখাবার এনেছি, নাও তো, তোমরা খেয়ে নাও তো এবার। ওদিকে রাজু বেশ খানিকটা সময় ধরে জলপরীর জন্য অপেক্ষা করতেই থাকে, কিন্তু সেদিন জলপরী আর সেখানে আসে না। কতটা সময় ধরে আমি এখানে অপেক্ষা করলাম, কিন্তু কই জলপরী এলো না তো। তাহলে জলপরী আবার কোনো বিপদে পড়লো নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর জলপরী এলে জলপরীকে জিজ্ঞাসা করতাম জলপরীর মনে কি দুঃখ আছে, আর কেনই বা সে এভাবে কাঁদছিল। আমি এক কাজ করি, বরং আরো কিছুটা সময় অপেক্ষা করি আর আড়ালে গিয়ে দাঁড়াই, তাহলে হয়তোবা জলপরীর দেখা পাবো। এই কথা বলে রাজু একটু আড়ালে গিয়ে দাঁড়ায় আর বেশ খানিকটা সময় ধরে অপেক্ষা করতে থাকে। তখনও জলপরী সেখানে আসে না। রাজু এবার বুঝতে পারে যে হয়তোবা জলপরী সেদিন আর সেখানে আসবেই না। আমার মনে হচ্ছে আজ হয়তোবা জলপরী এখানে আসবে না। এক কাজ করি, ওদিকে মাকেও কিছু বলে আসেনি। সকাল সকাল মা হয়তোবা আমাকে খুঁজবে। আমি বরং বাড়ি ফিরে যাই, কাল একবার আবার আসবো। নিশ্চয়ই আমার জলপরীর সাথে দেখা হবে। এই কথা বলে রাজু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রানীমাকে যেভাবে ধাক্কা মেরেছি, তাতে করে রানীমার পড়ে গিয়ে তো কপালখানা ফেটে রক্ত ঝরছে। রাগে রাগে তো আঘাত করে বসলাম, কিন্তু মহারাজ যদি জানতে পারে যে আমি এ কাজ করেছি, তাহলে তো আমার গর্দান নিয়ে নেবে। এখন আমি কি করব? কিভাবে নিজেকে বাঁচাবো? আমি এক কাজ করি, আমি মহারাজের কাছে যাই, গিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে একটা মিথ্যে কথা বলে দেই, তাতে করে যদি কোনোভাবে নিস্তার পাওয়া যায়। তখনই দাসী দেখতে পায় রাজামশাই রানীমার কক্ষে যাওয়ার জন্য সেদিকে আসছে।
কি দাসী, তুমি রানীর কক্ষ থেকে এলে বুঝি? তা রানীর খাবার কি দিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, দিয়ে এসেছি। তবে রানীমা আমাকে দেখে না বড্ড রেগে গিয়েছিলেন। উনি কোনোভাবে খাবারও খাচ্ছিলেন না, আর তাই তো আমি আপনাকে ডাকতেই চাচ্ছিলাম। আমি বুঝি না রানী তোমাকে দেখে যে কেন এতটা পাগলামি করে। যাই হোক, আমি যাচ্ছি। আমি গিয়ে বরং রানীকে খাবার দিয়ে দিচ্ছি। তুমি খাবার ঘরে রেখে এসেছো তো? এই রে, মহারাজ দেখি রানীমার ঘরে যাচ্ছে। রানীমার ঘরে উনি যদি যায় তাহলে তো গিয়ে দেখতে পাবে যে রানীমার কপাল থেকে রক্ত ঝরছে, আর সেটা দেখলেই তো বিপদ হয়ে যাবে। আমি কি করব এখন? না না না, আমাকে যে কিছু একটা করতেই হবে। মহারাজ, আমি রানীমার কক্ষে খাবারগুলো রেখে এসেছি, কিন্তু রানীমা আজ বড্ড পাগলামি করছিল। আর শুধুমাত্র সেটাই নয়, রানীমা আমার দিকে এটা ওটা ছুঁড়েও মারছিল, আর তখন আমাকে আঘাত করতে পারেনি। সে তখন কি করেছে জানেন? নিজে দেয়ালের সাথে মাথা ঠুকে নিজের মাথাকে রক্তাক্ত করে ফেলেছে। কি বলছো কি? আর এই কথা তুমি আমাকে আগে না বলে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো? যাও, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, আর আমাকে এক্ষুনি আমার রানীর কাছে যেতে হবে। রানী, রানী। এ কথা বলে মহারাজ তাড়াতাড়ি করে রানীমার কক্ষের দিকে যায়। আজ আমি খুব খুশি হয়েছি মা, তোমরা আমার কথা শুনেছো, আর ও বাড়িতে গিয়ে রাজুর সাথে আমার বিয়ের কথাটা পাকাপাকি করে এসেছো। হ্যাঁ রে মা, তুই খুশি হলেই তো আমরা খুশি। কিন্তু মা, কতটা সময় ও বাড়িতে বসেছিলাম, তারপরও রাজু যে বাড়িতে ফিরলো না। কোথায় গিয়েছিল রাজু, সেটা কি তুই জানিস মা? কোথায় আবার যাবে মা? তুমি তো জানো রাজুকে তো একাই ওই সংসারটা চালাতে হয়। হয়তোবা কোনো কাজের খোঁজে বেরিয়েছিল। যাই হোক, ওকে আবার এত কাজ টাজ খুঁজতে হবে না। তুই ওকে বলে দিস এখন থেকে তোর বাবার সাথেই তার ব্যবসা দেখাশুনো করবে। ঠিক আছে মা, আমি বিকেলেও বাড়িতে গিয়ে রাজুর সাথে দেখা করে রাজুকে কথা বলে আসবো। আপনি তো সবকিছুই শুনলেন। হিমানির চলাফেরা আমার কাছে মোটেও ভালো লাগছে না, আর তাই আজ দেরি করতে চাইছি না। আমি চাই হিমানিকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে। এখন বলুন, আপনি কি এতে রাজি আছেন? রাজপুত্র, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমার মনে হয় হিমানিকে আরো একটু সময় দিলে ভালো হতো। আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু হিমানি বড্ড অবাধ্যতা শুরু করেছে, যেটা আমি মোটেও পছন্দ করি না। আর তাই তো আমি ওকে আর সময় দিতে চাইছি না। বিয়ের ব্যবস্থা করুন। আর ঠিক আছে, আমি একবার হিমানির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আপনি আমাকে কি জানাবেন না জানাবেন সেটার জন্য আমি অপেক্ষা করব না। আমি বিয়ের প্রস্তুতি শুরু করতে চাই। এই কথা বলে মৎস্য রাজপুত্র সেখান থেকে চলে যায়। এখন আমি কি করব? হিমানিকে গিয়ে আমি কি করে বলবো? হিমানি তো এই মুহূর্তে কিছুতেই বিয়ে করতে রাজিও হবে না। এদিকে রাজপুত্র তো আমাকে সাফ সাফ জানিয়ে দিয়ে গেল যে সে বিয়ের প্রস্তুতি শুরু করতে চলেছে। হিমানি দূর থেকে মৎস্য রাজপুত্র এবং মৎস্যরাজের সব কথা শুনে মন খারাপ করে ঘরের ভেতরে চলে যায়। আজ আমার মনের মধ্যে এমন লাগছে কেন? মনে হচ্ছে কেউ যেন আমার জন্য পথ চেয়ে বসে আছে। কিন্তু কে আমার জন্য এভাবে পথ চেয়ে বসে থাকতে পারে? আমার তো বিশেষ তেমন কেউ নেই, কিন্তু তারপরও বারবার মনটার মধ্যে বড্ড অস্থির করছে। আজ তো নদীর ওপরেও গেলাম না, আর তাছাড়া এদিকে বাবাও তো আমার বিয়ের ব্যাপারটা নিয়ে দেখলাম ওই মৎস্য রাজপুত্রের সাথে কথা বলে চলেছে, আর এখনো তো আমার মৎস্য রাজপুত্রের সাথে বিয়েই হয়নি। আর তাই তো সে আমাকে কোথাও যেতে দেয় না। যদি ওর সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে ও তো আমাকে একেবারে বন্দি করে ফেলবে, আমার সব স্বাধীনতা কেড়ে নেবে। কিন্তু সেটা তো আমি কখনোই চাই না। আমি চাই মুক্ত থাকতে, নিজের মতো করে বাঁচতে, নিজের পছন্দের কাউকে খুঁজে নিতে। কিন্তু সেসব হয়তো আমার এই জীবনে আর হবে না। আমাকে বাধ্য হয়ে হলেও ওই মৎস্য রাজপুত্রের হাতেই বন্দি হতেই হবে, আর এটাই হয়তো আমার নিয়তি। আর তাছাড়া মৎস্য রাজপুত্র তো বিয়ের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার কথাও বলে গেল পিতাকে, আর আমি তো কোনোভাবেই বিয়ে করতেও রাজি নই। তাহলে কি করব এখন আমি? তাহলে কি আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে? ওদিকে রাজবৈদ্য গিয়ে একটি বিষাক্ত ওষুধ প্রস্তুত করে, আর সেটা রানীমাকে
খাইয়ে দেয় আর রানীমা সেই ওষুধ খেয়ে একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। মহারাজ, রানীমা আজকাল বড্ড অস্থিরতা শুরু করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আজ রানীমার শরীরে এক বিশেষ ওষুধ দিয়ে দিয়েছি। রানীমা এখন স্থির ভাবে ঘুমাবে, আর রানীমার কপালের ক্ষতটাতেও এ ওষুধ লাগিয়ে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সেরে যাবেন উনি। এখন আমি আসি মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর রাজবৈদ্য রানীমার কপালের ক্ষতই ওষুধ লাগিয়ে বেঁধে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। আমার কেন জানি না মনটার মধ্যে বড্ড খারাপ লাগছে। আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে না, কোনো একটা সমস্যা তো আছেই। মহারাজ যে সমস্যায় আছে সেই সমস্যাটা আপনি কোনোদিনও ধরতে পারবেন না, আর এই সমস্যাই হবে আপনার জীবনের কাল। আর আজ আপনার রানীর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। আজকের পর থেকে রানীমা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবেন, আর তারপর তো আপনি একা হয়ে যাবেন। আর তখন তো আপনার সমস্যা আরো বেড়ে যাবে, আর তখন আপনাকে পৃথিবী থেকে বিদায় করাটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। যাই, আমি এখন একটু মহারাজের কাছে গিয়ে মহারাজকে একটু সান্ত্বনা দেই, তার শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করি। এ কথা বলে আড়াল থেকে মন্ত্রী রাজামশাইয়ের কাছে যায়। ওদিকে রাজু ফিরে আসে বাড়িতে। রাজু, ফিরেছিস বাবা? সারাদিন কোথায় ছিলি বলতো? একেবারে মুখখানা শুকিয়ে গেছে রে। যা বাবা, ঘরে যা, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি। রাজু দেরি করে বাড়িতে ফেরার পরও তার মা একটুও রাগ করে না, আর এভাবে মায়ের নরম সুরে কথা বলা দেখে রাজু বড্ড অবাক হয়ে যায়। এ কি হলো? আমি মাকে না বলে গেলাম, অথচ মা আমাকে কিছুটি বলল না। যাই হোক, না বলেছে ভালোই হয়েছে। মায়ের কথা মতো আমি ঘরে যাই, না হলে মা আবার রেগে যেতে পারে। এই কথা বলে রাজু ঘরের ভেতরে যায়, আর রাজুর মা রাজুর জন্য খাবার প্রস্তুত করে নিয়ে রাজুর কাছে যায়। এই দেখ বাবা, আজকে তোর জন্য তোর পছন্দের ভালো ভালো সব কিছু রান্না করা হয়েছে। তবে আজকে সব কিছু রান্না করেছে কে জানিস? এই বাড়িতে আর কে রান্না করবে তুমি ছাড়া, বলো মা? না রে বাবা, আমি এসব কিছু রান্না করিনি। আজ এই সব কিছু রান্না করেছে জুই নিজের হাতে। এসব কি বলছো কি মা? জুই নিজের হাতে সব রান্না করেছে? মানে জুই তো মোড়ের বাড়ির মেয়ে, ও কখনো নিজে নিজে রান্না বান্না করে নাকি? ওর বাড়িতে কত চাকর বাকর আছে, আর তুমি ওকে দিয়ে রান্না করিয়েছো। আর মোড়ল কাকা যদি এটা জানতে পারে তাহলে কি হবে বলো তো? কিছুটি হবে না, আর মোড়ল মশাই এসব কিছু জানলে বরং খুশি হবে। তাছাড়া দুদিন পরে তো জুই একেবারে আমাদের বাড়িতে চিরকালের মতো চলে আসবে। এসব তুমি কি বলছো কি মা? তোমার কথাটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তখনই জুই সেখানে চলে আসে। তোমাকে এখন কিছুটি বুঝতে হবে না কাকিমা, তুমিও তেমন। রাজু বাইরে থেকে এলো, ওকে না খাইয়ে ওকে এত কথা বলেই যাচ্ছ। আগে খাওয়া দাওয়া করে শান্ত হোক, তারপর ওকে সবকিছু বলা যাবে। নাও তো, খাবারটা খেয়ে নাও রাজু, আর বলো কেমন রান্না করেছি আমি। রাজু তার মায়ের কথা শুনে একেবারেই অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে না তার মা তাকে কি বলতে যাচ্ছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জলপরীর প্রেম গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।